বঙ্গোপসাগরে 12টা মার্কিন ড্রোন পাঠানো হয়েছিল, বঙ্গোপসাগরের ওপরে চক্কর দিচ্ছিল। মানে আগে থেকে মার্কিন যুদ্ধবাহী জাহাজ তারা ঢোকার আগে অবস্থা পর্যবেক্ষণের জন্য 12টা ড্রোন পাঠিয়েছিল। তা ইন্ডিয়ান স্যাটেলাইট খবর পেয়েছে, স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে ড্রোন উঠছে। ড্রোনগুলোকে চিহ্নিত করার পর এখান থেকে যথারীতি অস্ত্র ব্যবহার করে ওই 12টা ড্রোনকেই ভূপাতিত করা হয়েছে। শোনা যাচ্ছে তার মধ্যে একটি ড্রোন নাকি জেলেদের জালে ধরা পড়েছে। বাকি যে ড্রোনগুলো আছে সেগুলো এখন এদিক ওদিক কোথাও ভেসে রয়েছে অথবা কোথাও ডুবে গেছে। তো এটার মাধ্যমে ভারত একটা বার্তা পাঠিয়ে দিল যে বঙ্গোপসাগরে পা রাখা মানে নিজের নিয়তিকে ডেকে আনা। এগুলো স্রেফ হচ্ছে সিগন্যাল। ওরা যেমন সিগন্যাল পাঠাচ্ছে বঙ্গোপসাগরে ঢোকার আগে, ভারতে তেমনি সিগন্যাল দিয়ে বুঝিয়ে দিল যে এখানে ঢুকলে তার কি দুরবস্থা হতে পারে। তো দ্বিতীয় একটা ঘটনা আপনাকে বলবো, আপনারা সবাই জানেন যে গতকালকে হবিগঞ্জ 7-এর জেলা ইউনিয়নের যিনি সভাপতি সম্ভবত উড়িষ্যায়, তিনি জামিনে মুক্তি পেয়েছেন। অপারেশন ডেভিল হান্টের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তারপরে তিনি জামিন পেয়েছেন। এই জামিন পাওয়ার পর যে পরিমাণ মানুষ তাকে শুভেচ্ছা জানাতে ফুলের তোড়া নিয়ে এসেছিলেন, তার যা ছবি দেখলাম তা এক কথা অভূতপূর্ব। হাজারে 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 শুধু মানুষের মাথা। তো তারপর সেটা নিয়ে তো অনেক ঝামেলা হলো। ছাত্রলীগ, কি বলে, শিবির, বৈষম্য বিরোধী ছাত্র, পুলিশ, তাদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হলো এবং ব্যাপক মারামারি হলো, 50 জন আহত হলো। এদিকে একজন নেতা, তার নামটা আমি জানতে পারিনি, তিনি সমাজ মাধ্যমে বলে দিয়েছেন যে প্রত্যেকটা হিসেব গুনে গুনে হবে, প্রত্যেকটা, সে রাজনৈতিক ভাবে হোক সে অন্যভাবে হোক, মানে যতগুলো আমাদের উপর অবিচার হয়েছে তার বিচার আমরা করব। এগুলো আমি বলেছিলাম না, সব ওই গুটি বসন্ত এর মতো ছোঁয়াচে রোগ, যে ধীরে 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 এগুলো বাড়বে। এই যে এত মিছিল হচ্ছে চারদিকে, পুলিশ রাস্তা ছেড়ে দিচ্ছে, আওয়ামী লীগের ভয়ে এখন মানে শিরদাঁড়ায় হিমেল রক্তস্রোত বইছে। শেখ হাসিনা জিনিসগুলো খুব ভালো উপভোগ করছেন, যে এবার আমার তো ফেরার সময় হয়েছে, শুধু তারিখ ঘোষণাটা বাকি আছে, খুব শীঘ্রই তারিখ ঘোষণা করবে। এবার আপনারা ধরুন উনি তারিখ ঘোষণা করলেন, একটা ইউনিয়নের যদি এই অবস্থা হয়, উনি তারিখটা ঘোষণা করলে তাহলে সারা বাংলাদেশে কি হতে পারে? পুরো বাংলাদেশ রাস্তায় নেমে যাবে। আওয়ামী লীগের যা 4-5 কোটি 6 কোটি যা মানে সমর্থক ছিল তা তো ছিলই। এই যে গত 2 বছরের চরম অত্যাচার, নৃশংসতা, খুন, ধর্ষণ, অপহরণ, এই সরকার যে জায়গায়, দুটো সরকার যে জায়গায় পৌঁছে নিয়ে গিয়েছে, মূল্যবৃদ্ধি সমেত আপনি যা বলেন, টাকার অবমূল্যায়ন যা বলেন সব সত্য, তাতে সাধারণ মানুষ কিন্তু এখন আওয়ামী লীগেই ভিড়ে গিয়েছে। কট্টর আওয়ামী লীগ বিরোধী ছিল, বিএনপি ছিল এবং কিছু কিছু ক্ষেত্রে জামাতপন্থী ছিল, তারাও এখন শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য রাস্তায় নামছেন। হয়তো প্রকাশ্যে বোঝা যাচ্ছে না যে ইনি জামাত করতেন বা ইনি বিএনপি করতেন, প্রকাশ্যে বোঝা গেলেও সবাই চুপ করে থাকছে, কারণ তাদের সমর্থনে যখন আসছে তখন আপত্তি করার তো কিছু নেই। এখন ভবিষ্যতে যখন ঝাড়াই বাছাই হবে তখন বুঝে শুনেই যোগ করতে হবে। ঝাড়াই বাছাইগুলো যেগুলো এখন থেকে ভেড়ার চেষ্টা করছে না, সেগুলোকে এখন কাজে লাগান, কিন্তু ভবিষ্যতে
যখন ছাড়াই বাছাই হবে, তখন আপনাদের লোকালি আপনারা তো চেনেন কে বিএনপি করে, কে আপনার ওই শিবির করে, কে বৈষম্য বিরোধীর মানে সঙ্গে সম্পর্ক রেখে চলে, এগুলো সব আপনারাই চেনেন। সুতরাং আপনাদের জেলা, উপজেলা, ইউনিয়নের মধ্যে থেকেই কিন্তু বাঁচতে হবে, বেছে কিন্তু উকুন বাছার মতো বাঁচতে হবে, বেছে এগুলোকে আগে আলাদা করতে হবে। তাহলে ওই রক্ত পরিশোধন বলে না, আপনাদের আওয়ামী লীগও পরিশোধন হবে। এটা আরো বাড়বে, এই যত দিন যাবে তত আরো বাড়বে। তো এখন যে অবস্থার সৃষ্টি হয়েছে, তাতে আমার মনে হচ্ছে মানে আমি এখানে বসে, ভারতবর্ষে বসে আমি যেটা বুঝতে পারছি, আজ পাচ্ছি, এবং ফোন, SMS মারফত যে সমস্ত খবরাখবর আমার কাছে আসছে, তাতে এটুকু বুঝতে পারছি যে এই দিন বদলানো খুব একটা মানে সময় দিয়ে মানে লাগবে না, দিন বদলানোর সময় এসে গেছে। এখন শুধু অপেক্ষা তার ঘোষণার, তিনি কবে ঘোষণা দেবেন। এখন উনি চুপচাপ বসে আছেন, গুটি সাজাচ্ছেন। এই যে খলিল গেছে রাশিয়া, তার যে কি হাল হয়েছে সে খবর কাল পরশুর মধ্যে আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে। আগে খলিল আচ্ছা করে ঝাড়ফাড় খান, তারপরে তো খবরটা যখন হবে তখন আমরা বিদেশ মন্ত্রক মারফত জানতে পারবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। কিন্তু এখন যে অবস্থা, তাতে এক হবিগঞ্জ দেখিয়ে দিয়েছে এবং ওই যে লম্বা লম্বা মিছিলগুলো দেখিয়ে দিচ্ছে যে শেখ হাসিনা প্রত্যাবর্তনের সময় হয়ে গেছে। সাধারণ মানুষ এখন পথে নেমে পড়েছে, ওই মিছিলের সঙ্গে পথে নেমে পড়েছে। এই একটা ইউনিয়নের চিত্র কিন্তু মানুষকে বুঝিয়ে দিচ্ছে যে সময় আর বেশি দূরে নয়। আমি মাঝে মাঝে বলি না, সূর্যোদয়ের সময় হয়ে গেছে, এই সূর্যোদয়ের সময় হয়ে গেছে। আমাকে অনেকে কটু কথা লেখেন, কিন্তু আমি তাদেরকে বরাবরই বলি, যেদিকে শেখ হাসিনা ফিরবেন এবং গদিতে বসবেন, প্রধানমন্ত্রীর ছড়িটি হাতে নিয়ে সাপ লাগাবেন, সেদিনকে আমার কাজ শেষ। তারপরের দিন থেকে আমি ভিডিও করব কি না করব সেটা আপনাদের উপর নির্ভর করছে। আপনারাই আমায় নির্দেশ দেবেন যে না করুন দা, আপনি ভিডিও করুন, বা আপনারা আমার নির্দেশ দিতে পারেন যে এবার ভিডিও আপনি বন্ধ করে দিন। আপনাদের নির্দেশের অপেক্ষায় তখন থাকবো। আপাতত শেখ হাসিনার ফেরা অবধি আমি কিন্তু ওই পেছনে সানায়ের পোঁয়ের মতো পোঁ করে কিন্তু লেগে থাকবো, আর আপনাদের কানের কাছে কিন্তু শেখ হাসিনার ঢোল বাজিয়ে যাব, আর বিএনপি আর জামাতের হৃদয়ে কম্পন ধরাবো, শিরদাঁড়ায় হিমেল স্রোত বহাবো। এটা হচ্ছে আমার প্রতিজ্ঞা, এবং আশা করি আপনারা সবাই কমেন্টের মাধ্যমে আমাকে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। শেখ হাসিনা যে খুব তাড়াতাড়ি ফিরছেন, তার আরো একটা ইঙ্গিত দিলেন। আজকে এই সময়ের অনলাইন ভার্সনে অনমিত্র একটা সাক্ষাৎকার দিয়েছে ইমেল মারফত। সেখানে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি কোনো অবসর নেওয়ার পরিকল্পনা করছেন। সেখানে উনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন অবসর ভাবনা খারিজ, দুঃসময়ে মানুষের পাশে থাকতে চান হাসিনা। নয়াদিল্লি থেকে এই সময়কে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন ছেড়ে আসা ইস্তফা না দেওয়ার কারণ থেকে বর্তমান সরকারের মূল্যায়ন, নিজের দলের ভবিষ্যৎ পরিকল্পনা, সব বিষয়ে খোলামেলা সবিস্তার কথা বলেছেন শেখ মুজিব কন্যা। আজ তার প্রথম পর্ব। সেখানে এক জায়গায় উনি বলছেন যে আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাকে মানুষের শেষ দুঃসময়ে তাদের পাশে থাকার শিক্ষা দিয়েছেন। 1981 সালে আমি যখন সব হারিয়ে দেশে ফিরেছিলাম, তখন আওয়ামী লীগের কর্মীরাই ছিলেন আমার পরিবার। আজ সেই নেতাকর্মীরা নির্যাতিত, আমি কিভাবে তাদের ছেড়ে বিশ্রামে যাই। খুব সত্যি কথা বলেছেন উনি। বরাবরই একটাই কথা বলছেন যে যখন আওয়ামী লীগ পরিবারের সমস্ত তার সমর্থ সন্তানের মতো
তারা যখন এই দুঃসময়ে কঠিন সময় পার করছেন, তখন তিনি ভারতে সুস্থির থাকতে পারছেন না। আমি বারবার আপনাদের বলেছি, তিনি অস্থির হয়ে উঠেছেন, দেশে যাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছেন। ভারত সরকারও তাই আর দেরি করতে চাইছে না। তিনি বারবার একই রিকোয়েস্ট করছেন যে আমি একা একাই ফিরতে চাই, আপনারা আমাকে অনুমতি দিন। কিন্তু ভারত সরকার যতক্ষণ না সেট আপ রেডি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে অনুরোধ করেছেন, আপনি দয়া করে শান্ত হন, আপনার দেশে ফেরার ব্যবস্থা আমরা খুব শিগগিরই করছি, আমাদের ওপরে ভরসা রাখুন। তাই উনি ভারতে রয়েছেন, কিন্তু তার অস্থিরতা এতটুকু কমেনি, যেটা আমি অনেকগুলো ভিডিওতে আপনাদের আগে বলেছি। এখন তো ধরুন আপনার যখন জার্নির টাইম যখন এগিয়ে আসবে, তখন দেখবেন আপনার কত তাড়াতাড়ি আপনি প্লেন ধরবেন, ট্রেন ধরবেন, বাস ধরবেন, আপনার একটা হুড়োহুড়ি থাকে মনের মধ্যে। এখন শেখ হাসিনার ভেতরে তো একটা ঝড় চলছে, কখন তিনি দেশে ফিরবেন, কখন তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন। এবং আমি আপনাদের যে বারবার বলি যে আমার স্থির বিশ্বাস এবং তার কথাবার্তায় যেটা আমি ধরতে পেরেছি, যে উনি খুব শিগগিরই ঘোষণা দেবেন, খুব শীঘ্রই। আপনাদের একটা অকল্পনীয় ভাবে আপনাদের কাছে হাজির হবে সেই সুসংবাদটা, যে কবে তিনি দেশে ফিরবেন। এখন দেশে ফেরার সমস্ত কলকাঠিগুলো নাড়া হচ্ছে। যদি তাকে দেশে ফেরানো হয় এই পরিস্থিতিতে, দেখুন একটা কথা ঠিক, যে আওয়ামী লীগ কর্মীরা এখন যে মাঠে নেমে গিয়েছে, তাতে ভারত অনেকটা মানে এতে আছে, নিশ্চিন্ত হয়ে আছে, যে অ্যাটলিস্ট আওয়ামী লীগ কর্মীরা একটা সময় ঠেলা খেতে খেতে বিড়ালকে যখন আমি দেয়ালে কোণে ঠেলে দেবেন, তখন বিড়াল দেখবেন ছিটকে লাফিয়ে এসে আপনার গলা টুটি কামড়ে ধরবে। এখন আওয়ামী লীগ কর্মীদের হচ্ছে ওই অবস্থা, সবই তো হারিয়েছি, আর কত মারবি, আর কত জেলে পড়বি। এবার হচ্ছে পাল্টা আক্রমণ, যেখানে যেখানে যাচ্ছে এই বিএনপির ছাত্র শাখা, তারপরে এই যে আমাদের বদমাইশগুলো ল্যাজ বিশিষ্ট, তাদের সমস্ত সদস্য অর্ধেক তো ছেড়ে পালিয়ে গেছে, যে কটা এখন অবশিষ্ট আছে প্রচুর মারধর খাচ্ছে, পুলিশও ভয়ের চোটে পালিয়ে যাচ্ছে। এখন আশ্বস্ত ভারত হচ্ছে এই কারণে যে আওয়ামী লীগ কর্মীরাই হয়তো শেখ হাসিনাকে নিশ্চিন্তে বাঁচিয়ে রেখে দেবে, কিন্তু ভারত কোন রকম চান্স নিচ্ছে না, একটা সহজতম রুট একটা খুঁজে তাকে যথাসময়ে ফেরানোর চেষ্টা করছে। এই বিষয়ে একটা খবর আছে, কিন্তু এখনই বলার মতো নয়, 2-4 দিন বাদে আমি বলবো, কারণ এখনো খবরটা মানে কতটা সঠিক কতটা বেঠিক আমি জানি না। এখন দুম করে একটা কথা বলে দেবো, তারপরে দেখা যাবে যে সেটা সঠিক হলো না, তখন আপনারাই আমাদের 10 বার ওই 24 সালের 27শে মার্চের মতো অবস্থা হবে। তো আমি সেই মানে এর মধ্যে যাব না, মানে বিতর্কের মধ্যে যাব না, তাই আমি ওই খবরটার মধ্যে ঢুকছি না। কিন্তু খবরটা খুব ইন্টারেস্টিং, যদি হয় 3-4 দিনের মধ্যে আমি আপনাদেরকে জানাবো। এখন এই যে পত্রিকা আজকে একটা পর্ব বেরিয়েছে, আগামীকাল আর একটা পর্ব বেরোবে। এই পর্বে দেশে ফেরার কথা তিনি কিছু বলেননি, উনি বলেছেন আমি দেশে ফিরব এবং আমার কর্মীদের পাশে আমি দাঁড়াবো, আমার বাবা এটা শিখিয়ে গেছিলেন। আর শেখ হাসিনা ভয় পাওয়ার মতো নেত্রী নন, তিনি কিন্তু এখানে বসে সমস্ত কিছু তিনি প্ল্যানস অ্যান্ড প্রোগ্রামস রেডি করে ফেলেছেন। তার দলে কি হবে না হবে সমস্ত কিছু তার কিন্তু একদম রেডি করা আছে। তিনি দেশের মধ্যে কিন্তু বিভিন্ন লোককে দিয়ে কাজ করাচ্ছেন, তার বিশ্বস্ত লোকজনের অভাব কিন্তু দেশের মধ্যে নেই, কম নেই। দেশের মধ্যে প্রচুর বিশ্বস্ত লোক আছে, তারা প্রতিদিন শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করছেন এবং প্রধানমন্ত্রী তাদেরকে নির্দেশ দিচ্ছেন এই কাজটা করতে হবে এবং এতক্ষণের মধ্যে আমায় জানাতে হবে। তারা বিশ্বস্ততার সঙ্গে সেই কাজগুলো করছেন এবং সময় মতো তারা জানিয়েও দিচ্ছেন, উনি আবার সেগুলো লিখে রাখছেন। ফলে পরবর্তী ক্ষেত্রে যখন উনি দেশে ফিরবেন,
তখন কাকে দলে রাখবেন কাকে দলে রাখবেন না, নির্বাচনে ফের যাবেন কি নির্বাচনে যাবেন না, সেটা সম্পূর্ণ তার ইচ্ছার উপর নির্ভর করছে। আর এই যারা আজকে গদিতে বসে আছে, আমি বলেছি না আগামী 2 মাস, এই 2 মাসের মধ্যে সব কটা পালাবে। এখন তো পালানোর হিড়িক উঠেছে, আরো 6 জন বোধহয় পালাচ্ছে যা শুনলাম। দেখবেন পালাবার সব হিড়িক উঠবে, তারপর দেখবেন দু করে সমস্ত পালাচ্ছে। এটা সব বিভিন্ন জায়গায়। ওই যে আমরা 26 অক্ষর সে নাকি বলেছে যে আমি 500 কোটি না 5,000 কোটি টাকা নিজ শ্রমে করেছি, আয় করেছি, কোনো 2 নম্বরই করিনি। সারা তোর তো বিহার চাকরি হওয়ার যোগ্যতা নেই, তুই 5,000 কোটিকে 500 কোটি তুই মানে কষ্টার্জিত ধন তোর হলো কি করে? কোথায় কষ্টটা করলি? চাঁদাবাজি করা ছাড়া তো আর কোনো কাজ করিসনি। এরকম সারা দেশ লুটেছে, এরকম কয়েকশো আছে। মানে বড় বড় মাথাগুলো, ছোট ছোট মাথাগুলো ছেড়ে দিন, বড় বড় মাথাগুলো, সেগুলো যেন পালাতে না পারে। আপনারা এয়ারপোর্টের দিকে নজর দিন, আপনারা আরো বেশি করে সংঘবদ্ধ হন এবং দেশটাকে বাঁচানোর চেষ্টা করুন। আপনারা সংঘবদ্ধ হলেই দেখবেন শেখ হাসিনা ভারতেরও তো আঁকা করবেন না, উনি নিজস্ব প্লেন করে উনি বেরিয়ে যাবেন। আর নইলে ভারতবর্ষকে এমন চাপ দেবেন, মোদি বাধ্য হয়ে ওনাকে প্লেন দিয়ে দেবেন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে নামার জন্য। তার আগে সেনাবাহিনীকে যা টাইট দেওয়ার, আমাদের সেনাবাহিনীর প্রধান ভূপেন্দ্র ত্রিবেদী টাইট মেরে দেবেন, যাতে ওনার সুরক্ষা যাতে অসুবিধা না হয়। কিন্তু আপনারা যেভাবে জোট বাঁধছেন সেভাবে জোট বেঁধে যান, তাহলে পরে আপনারাই একমাত্র পারেন তার মানে প্রত্যার্পণ মানে ত্বরান্বিত করতে। সেই লক্ষ্যেই আপনারা এগোন। আপনারা খুব ভালো কাজ করছেন এবং উনি খুশি, ভীষণ রকম খুশি। আমি আপনাদের বলছি উনি ভীষণ রকম খুশি আপনারা যেভাবে কাজ করছেন। 2023-এ একটা বলিউড সিনেমা দেখেছিলাম ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। ছবিটির নাম খুব সম্ভবত ছিল খুফিয়া। কেপি ওলির আমলে নেপাল কিভাবে আইএসআই গুপ্তচরদের আড্ডা হয়ে উঠেছিল এবং সেই আড্ডায় হানা দিয়ে কিভাবে ভারতের গোয়েন্দারা একটি অত্যন্ত গোপন ও গুরুত্বপূর্ণ অপারেশন সফল করে, সেই বিষয় নিয়ে ছিল ছবির গল্প। ফলতার তাস জাহাঙ্গীর খানের গ্রেপ্তার হওয়াতে আমার মনে পড়ে গেল সেই ছবিটার কথা। যদিও পশ্চিমবঙ্গ পুলিশের ভাষ্যে বলা হচ্ছে যে জাহাঙ্গীরকে নেপাল নয়, শিলিগুড়ির পানি ট্যাঙ্কি এলাকা থেকে ধরা হয়েছে। সেখানে সে নাকি বাড়ি ভাড়া করে ছিল। পুলিশ তাকে সেখান থেকে গ্রেপ্তার করে, তার মোবাইল লাইন ফলো করে, মোবাইল লাইন দেখে সেটা তাকে ফলো করে ধরে। আমার দৃঢ় বিশ্বাস পুলিশের এই গল্পটা সাজানো, কারণ অন্য রাষ্ট্রে প্রবেশ করে গ্রেপ্তার করা শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব গোছের ব্যাপার। কূটনৈতিক নিয়ম কানুন মেনে গ্রেপ্তার করতে গেলে খবর লিক হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং লিক হলে পাখি ফুরুত। তাই সম্পূর্ণ গোপন অপারেশন চালানো হয় এসব বিষয়ে। আমার বিশ্বাস জাহাঙ্গীর খানের ক্ষেত্রে সেটাই হয়েছে। একটা কারণ তো বলেই দিয়েছি যে ভিন্ন রাষ্ট্রে গোপন অপারেশন চালাতে বাধ্য হওয়া, সেই কারণে গোপনে করতে হয়েছে অপারেশন। দ্বিতীয়ত, খবরে প্রকাশ জাহাঙ্গীর তার পরিবারকে নেপালে পাঠিয়ে দিয়েছে। অভিষেক ব্যানার্জির বেনামে বহু জায়গাতে কেনা বাড়ি ঘরদোর আছে, তাদের একটা বাড়ি আছে নেপালে, সেখানেই আছে জাহাঙ্গীরের ফ্যামিলি। ছেলেপুলেদের নেপালে স্কুলে ভর্তি করা হয়ে গেছে। সেখানে না থেকে শিলিগুড়ির পানি ট্যাঙ্কিতে তাহলে জাহাঙ্গীর থাকবেটা কেন? এটা দ্বিতীয় কারণ গেল। তৃতীয়ত, পলাতক বা পুলিশের নজর থেকে বাঁচার জন্যে পালিয়ে বাঁচতে হলে মানুষজনের ভিড় যেখানে বেশি সেখানেই থাকে পলাতকরা। মানে শহরে, যেমন আপনাদের হয়তো মনে আছে যে মুজিব খুনের আসামি সে দীর্ঘ কয়েক দশক সে থেকেছে কলকাতায়। তারপরে ধরা পড়ে মমতা ব্যানার্জির আমলে, সেখানটায় সে ধরা পড়ে, তাকে কেন্দ্রীয় গোয়েন্দারা ধরে। এখন যেটা ব্যাপার হচ্ছে, তাহলে এই যদি হয় সে মানে
কলকাতায় পালিয়ে থাকা কিংবা কোনো শহরে পালিয়ে থাকলে বাঁচার সম্ভাবনা খুব বেশি, ধরা না পড়ার সম্ভাবনা। তা সত্ত্বেও সে জাহাঙ্গীর গ্রামে বা নির্জনে থাকতে গেল কেন পানি ট্যাঙ্কির মতো একটা ছোট জায়গাতে? কারণ সেখানে থাকলে তো ধরা পড়ার সম্ভাবনা বেশি, তাই না? তাই যদি হয় তাহলে শিলিগুড়িতে সে থাকতে পারত, অন্তত 30-32 কিলোমিটার দূরে পানি ট্যাঙ্কিতে কেন থাকতে গেল? পানি ট্যাঙ্কি শিলিগুড়ির একদম কাছে নয়, কিন্তু নেপাল সীমান্তে শিলিগুড়ি থেকে কমপক্ষে 32 থেকে 34 কিলোমিটার দূরে কাছেই আছে, মানে দু দেশের মধ্যে পারাপারে যে ট্রানজিট পয়েন্ট সেটা আছে সেখানে। কাছেই মেচি নদী, ওপারে মেচি নদীর ওপারে নেপাল। জাহাঙ্গীর নেপালে না গিয়ে সেই বর্ডার এলাকায় বসে থাকবে পুলিশের হাতে ধরা দেওয়ার জন্যে, এটা ভাবার কোনো যুক্তি নেই, তাই নাকি? চতুর্থ কারণ, এবং এটা হচ্ছে একটা ভয়ঙ্কর বড় কারণ, যে গাড়িতে করে জাহাঙ্গীরকে নিয়ে আসা হয়েছে শিলিগুড়িতে বাগডোগরা বিমানবন্দরে এনে তুলে দেয়া হলো কলকাতাগামী যে প্লেনে, সেইখানটায় গাড়িটার দিকে নজর রেখেছেন? পুলিশের বয়ান, এসটিএফ এর বয়ান অনুযায়ী পানি ট্যাঙ্কি থেকে সেই গাড়িটা এসছে, গাড়িতে নিয়ে আসা হয়েছে সেখানে। কিন্তু গাড়িটার নাম্বার প্লেটের দিকে একটু লক্ষ্য করুন। আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, খবরের কাগজে ইত্যাদি জায়গায় বেরিয়েছে, আমি দেখাচ্ছি তার নাম্বার প্লেটটা। এই দেখুন, এই হচ্ছে সেই গাড়ি আর এই হচ্ছে তার নাম্বার প্লেট। দেখছেন নাম্বার প্লেট? দেখুন, লাল রঙের বোর্ডের ওপর নেপালি ভাষায় লেখা। লাল রঙের বোর্ডের ওপরেও নাম্বার প্লেট হয়, কিন্তু সে উচ্চ পদস্থ কোনো সরকারি, আর্মির ইত্যাদি অফিসারদের ক্ষেত্রে এই ধরনের জিনিস হয়। কিন্তু পুলিশ সেখানে তাকে আনতে গেছে, সেখানে লাল নাম্বার প্লেটে নেপালি ভাষায় লেখা গাড়ির নম্বর। এটা তো পশ্চিমবঙ্গে এবং শিলিগুড়িতে বসে পুলিশ তো এইরকম গাড়ি করে তাকে আনবে না। অন্তত ভারতের মধ্যে অপারেশনে ভারতীয় পুলিশ নেপালের গাড়ি ব্যবহার করবে, এই যুক্তি আদৌ কি ধোপে টেকে? আমার দৃঢ় সন্দেহ জাহাঙ্গীর নেপালে ছিল, নেপাল থেকে তাকে ধরেছে ভারতের পুলিশ এবং নেপালের গাড়িতে করে বাগডোগরা বিমানবন্দরে আনা হয়েছে। কেন নেপালের গাড়ি করে আনা হলো? কারণ আগেই বলেছি, সাদা পথে তো নেপালে গিয়ে গ্রেপ্তার করা হয়নি। সাদা পথে গ্রেপ্তার করতে গেলে অনেক আন্তর্জাতিক আইন কানুন মানতে হয়, ততক্ষণে পাখি পালিয়ে যেত। তাই গোপন অপারেশনে তাকে ধরে নেপালের গাড়ি করে আনা হয়েছে। কেন নেপালের গাড়ি? কারণ সে দেশের গাড়ি হলে সীমান্তে নেপাল পুলিশের চেকিং এর ঝামেলাটা অনেকটা কমে যায়, আর ভারতের গাড়ি হলে নেপাল অনেক কিছু খুঁটিয়ে দেখবে, সেটা আটকাতেই নেপালের গাড়ি। আর এই প্রসঙ্গে বলতেই হয়, পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স, তারা জাহাঙ্গীরকে নেপালে গিয়ে ধরে আনছে গোপন অপারেশন করে। রাজ্য পুলিশের এই চেহারা এই 4 মের আগে একটু অল্প বিস্তর দেখা গিয়েছিল ভোটের মধ্যে, কিন্তু আপনি ভাবুন তো, ভোট শুরু হয়নি তার আগে এই যে চটি চাটা পুলিশকে যেটা দেখেছেন পশ্চিমবঙ্গ পুলিশকে, তার সঙ্গে কি এই পুলিশকে মেলাতে পারছেন? আমি তো মেলাতে গিয়ে বারবার বিষম খাচ্ছি। বিজেপি সরকার এসে রাজ্য পুলিশের নতুন জীবন দিয়েছে। ভাবাই যায় না এই পুলিশ সেই পুলিশ ছিল। আর এই জন্যই মনে হচ্ছে আজ সন্ধেবেলা, আজ মানে 9 তারিখ, আজ 9 জুন, সন্ধেবেলা পিসির খোকাবাবু শৈজাল কাণ্ডে তৃতীয়বারের মতো সমন পেয়ে যদি না যান ভবানী ভবনে, তাহলে সেই উপেক্ষা করার পর 3 বারের পর আজ রাতে কিংবা কাল সকালে তিনি গ্রেপ্তার হচ্ছেন। এটা ধরে নিতে পারেন, আমার অন্তত হিসাব তো তাই বলে। থাক সে কথা। দিদিমণির সরকার বদলের ফলে ভারত বাংলাদেশ সীমান্তে যে এখন ছুঁচো গলতে পারছে না,
তার প্রমাণ বাংলাদেশে না পালিয়ে জাহাঙ্গীরের নেপালে পলায়নের ঘটনা। এই নেপালে পালাতে চেষ্টা করার আগেই ধরা পড়ে গিয়েছেন শওকত মোল্লা। শওকত যাচ্ছিলেন বাংলাদেশে পালাবার চেষ্টা করছিলেন, পারেননি, ঝুঁকি নিতে পারেননি শওকত মোল্লা। কিন্তু নেপালে থাকলে কি সুবিধাটা? নেপালে থাকলে দুরকম সুবিধা। নেপাল এবং সেখান থেকে বাংলাদেশ দু জায়গায় স্বচ্ছন্দে আনাগোনা করা যায়। আরো একটা বড় সুবিধা, নেপালে চীন এবং পাকিস্তানের গোয়েন্দাদের বড়সড় নেটওয়ার্ক তৈরি হয়েছে এখন। 40 বছর আগে আমি যখন প্রথম নেপালে যাই তখন সেখানে রাজতন্ত্র, দুনিয়ার একমাত্র হিন্দু দেশ তখন নেপাল, একটাও মসজিদ ছিল না, আজানের শব্দ শোনা যেত না। আজ নেপালে কয়েকশ মসজিদ। ব্যাপক বৃদ্ধি ঘটেছে মুসলিম জনসংখ্যার। জামাত আর আইএসআই এর, পাকিস্তানের আইএসআই এর ব্যাপক নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে নেপালে। আর তৃণমূল কংগ্রেসের সাথে জামাতের এবং আইএসআই এর যে একটা গভীর সম্পর্ক আছে, আশা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক কথায় এবং কাজে সেটা বুঝতে কোনো অসুবিধে কারোর হয়নি। আবার একইভাবে জামাত এবং তার সঙ্গী সাথীরা তারা বাংলাদেশ থেকে মমতা ব্যানার্জিকে তার প্রতিদানও দিয়ে যাচ্ছেন। মমতা ব্যানার্জি নির্বাচনে হারের পর বাংলাদেশে জামাতের এবং এই এনসিপি এবং বাংলা ভারত বিরোধী শক্তিগুলো, তাদের তো একেবারে কি বলবো, তারা স্বপ্ন দেখছিল যে পশ্চিম বাংলা, বিহার ইত্যাদি নিয়ে, ঝাড়খণ্ডের অংশ নিয়ে এবং আমাদের উত্তর পূর্ব রাজ্যগুলো নিয়ে তারা একটা বড় সড়ো একটা সেই গ্রেটার ইসলামিক বাংলাদেশ তৈরি করবে। সেই স্বপ্ন তো মমতা ব্যানার্জি হেরে যাওয়ার ফলে তাদের কাছে এখন স্বপ্নদোষ হয়ে গেছে। তা এখন কেঁদে কেঁদে তাদের আর দিন শেষ হচ্ছিল না। আবার দেখুন, সেই কান্নায় মমতাও আবার তাদেরকে জুড়িদারি করলেন। এই কয়েকদিন আগে ধর্মতলার ওয়াই চ্যানেলে তিনি ওই যে বললেন হাদি হত্যাকাণ্ড, সেইটা তুললেন। কতটা নির্লজ্জ হলে, কতটা দেশ বিরোধী হলে এই সব কথা বলা যায়, সেইটা মমতা ব্যানার্জি বুঝিয়ে দিলেন। আর মমতা ব্যানার্জি সেইটা বোঝাবার পরও তাতে লাভ বিশেষ হবে না। কারণ এই আমাদের শওকত মোল্লা, জাহাঙ্গীর, শাহজাহান, এরা সবাই কিন্তু প্ল্যান করে রেখেছিল যারা নেপাল হয়ে সেখান থেকে প্রয়োজনে বাংলাদেশেও চলে যাবে, যেতে পারল না। ফলতার জাহাঙ্গীর, সন্দেশখালীর শাহজাহান, ক্যানিং এর শওকত, বসিরহাটের বাবু মাস্টার, এদের মূল খুঁজে দেখুন। সবার শিকড় খুব বেশি নয়, আজ থেকে 50-60 বছর আগে এদের সবার শেকড় পাবেন বাংলাদেশে। ভারতে এরা এসেছে সিপিএম জমানায়। এরা সবাই প্রথমে সিপিএম, পরে জমানা বদলের সঙ্গে সঙ্গে তৃণমূল। হয়তো এরা নিজেরা যখন এখানে এসছে, বাবা কাকারা এসে গেছে এবং বাবা কাকারা আসার পরে, কারণ এদের বয়স 50-60 এখনো অনেকেরই হয়নি, কিন্তু পরবর্তীতে সেই সম্পর্কটা রয়ে গেছে বাংলাদেশ মূলের সাথে। জমানা বদলে প্রথমে এরা ছিল সিপিএম, পরে জমানা বদলের সঙ্গে সঙ্গে তৃণমূল। এটা এপারের পরিচয়। আর ওপারে অর্থাৎ বাংলাদেশে এরা সবাই হলো জামাত, বিএনপি, এইসব ভারত বিরোধী শক্তির সঙ্গে যুক্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তৃণমূলের গাঁট ছড়া এদের সাথে ছিল। এরা সংখ্যায় 5-10 জন নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছেয়ে আছে। ওই যে বললাম, স্বপ্ন দেখছিল গ্রেটার ইসলামিক বাংলাদেশের, সে স্বপ্ন ভেঙে গিয়ে স্বপ্ন দোষে রূপান্তরিত। তাহলেও স্বস্তি নেই আমাদের কিন্তু, কারণ এদের চিহ্নিত করে বহিষ্কার করাটাই বড় কাজ। যেভাবে কাজ চলছে, ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার, মানে আমাদের রাজ্য সরকার, এই ডবল ইঞ্জিনে এই সব কাজ চলবে। দেশের উন্নতি যেমন হবে, তেমনি এই ভারত বিরোধী শক্তি যারা এসে ভারতের সম্পদ ধ্বংস করে দিচ্ছে, তাদের কাজটাও শেষ হবে। তারাও আর এখানে থাকতে পারবে না। আমার দৃঢ় বিশ্বাস সরকার সফল হবে। ধন্যবাদ।